আজকে যে স্টোরিটা বলবো এটা আমাকে আমার এক আমেরিকান ফ্রেন্ড পাঠিয়েছেন। ওর নাম হচ্ছে এডওয়ার্ড রড্রিগেজ। সেটা আপনি অনুবাদ করে বলবেন? হ্যাঁ, অনুবাদ করে বলবো। আমি ওর থেকে যেটা শুনেছি তো বাংলায় বলবো। রাইট। অ্যান্ড সে অনলাইনে হয়তো লগ ইন করে শুনছে, তো তার জন্য বলতে চাই, এডওয়ার্ড, ইফ ইউ আর লিসেনিং, দিস ইজ ইউর স্টোরি এন্ড আই এম শেয়ারিং। ওকে, ঘটনা চলে যায়। ফ্রেন্ডের নামটা আরেকবার প্লিজ সবাইকে বলুন। ওর নাম হচ্ছে এডওয়ার্ড রড্রিগেজ। হ্যালো এডওয়ার্ড। ওকে, ভাই। আচ্ছা, স্টোরিটা হচ্ছে ওর ছোট ভাই রন রড্রিগেজকে নিয়ে। তো রন ওই সময় থাকতো নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্কে থাকতো, ও জব করতে হচ্ছে সামওয়্যার ইন কলম্বাস অ্যাভিনিউর কাছে, সেন্ট্রাল পার্কের দিকে। এবং ও যখন মানে জব করে ব্যাক করতো, রাত হয়ে যেত আর কি, রাত প্রায় 12টা-1টা বেজে যেত আস্তে আস্তে। তো ও যে ট্রেনটা ধরতো সেটার নাম্বারটা আমি ঠিক একটু কনফিউজ হয়ে গেছি, বাট মনে আসছে না। বাট ট্রেনটা যেটা ছিল, ওই সাবওয়ে স্টেশনে সবসময় ট্রেন ধরতো না, অনেকক্ষণ পরপর ট্রেন আসতো। গভীর রাতে একদমই প্রায় ধরে না, অনেকক্ষণ পরপর। যাক, ও প্রায় বসে থাকতো। একদিন যেটা হয়, রন গভীর রাতে আপনার জব থেকে অফ হয়ে হেঁটে হেঁটে আসে, এসে যথারীতি সে সাবওয়ে ওই স্টেশনে ঢোকে। ঢোকার পর ও দেখে যে ওখানে মানুষ নেই, একদমই মানুষ নেই, পুরো হোয়াইট, মানে একটা কাম এনভায়রনমেন্ট, এমনকি ট্রেনেরও শব্দ নেই। ওখানে আপনার টিকিট চেকার, যে কয়েন চেকার ছিল, সে বসা ছিল ভেতরে, ওটা পুরোপুরি সিল থাকে গ্লাস দিয়ে, বুলেটপ্রুফ গ্লাস দিয়ে। তো ওটার থেকে ও যখন ভেতরে ঢুকে আসে, নিচে নামে, দেখে কোনো মানুষ নেই, পুরো কোয়াইট। ও বসে থাকে, তো ওর গাটা ছমছম করতে থাকে, কারণ স্টেশনটাও এমনি অনেক পুরোনো স্টেশন, মানে টাইলস তো অনেক ময়লা হয়ে গেছে, মানে বেশ পুরনো। তো মানে চিন্তা ভাবনা করতে থাকে বসে থেকে, ও গান শোনার চেষ্টা করে। তখন আপনার ওয়াকম্যান ছিল, ব্যাটারি, ডাবল ব্যাটারি দিয়ে চলতো, ডাবল ব্যাটারিতে চলতো। তো দেখে যে ওর ব্যাটারিটাও আপনার ডাউন, গান আসছে না। বন্ধ করে চুপচাপ বসে থাকে সে। অনেকক্ষণ বসে থেকে চিন্তা করতেছে কি করবে, এবং একটু ভয় ভয় লাগতেছে। কেউ নাই, নীরব, বাতাস আসতেছে। নিউ ইয়র্কে প্রায় গাছ বিভিন্ন, এমনকি সাবওয়ের ভিতর দিয়ে ট্রেন চলাফেরা করার জন্য একটা এয়ার ভ্যাকিউম টাইপের বাতাস চলাফেরা করে। হঠাৎ হঠাৎ বাতাসের শোষ শব্দ আসতেছে। তো ও এক সময় কর্নারে গিয়ে দাঁড়ায়, সে মানে যে সাবওয়ে স্টেশনের প্যাচের কর্নারে, ডান দিকে তাকাইতে থাকে অন্ধকারে। দূর থেকে হঠাৎ মনে কিছু একটা নড়াচড়া করতেছে। তো ফার্স্টেও চিন্তা করে যে অনেক সময় হিট হাইকার থাকে, বামরা থাকে, যারা সিদ্ধাই করে। তো ওইটার ভয় পায় ফার্স্টে, যে এরকম কিছু কি। পরে দেখে না, আস্তে আস্তে একটা মানে অবয়ব, দ্যাট ইজ ওয়ারিং এ হুড, বড় একটা হুডের মতো পরা, এবং মাথাটা দেখা যাচ্ছে না, আস্তে আস্তে এগিয়ে আসতেছে, মানে ওই সাবওয়ের যে ইটার দিকে আসতেছে, রেল লাইনের মধ্যে দিয়ে, ওখান দিয়ে হেঁটে 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 যখন আলোর কাছে আসে, ও দেখে একটা মানুষ, কিন্তু মানুষ মাথা নিচু করে একটা চেহারাও দেখতে পায় না খুব একটা। তো ও দেখে যে হেঁটে হেঁটে আসতেছে, তো ঠিক ওর কাছাকাছি এসে ও পিছিয়ে যায় একটু, এবং দেখা যায় ওর দিকে হেঁটে আসতেছে। একটা পর্যায়ে সে মুখটা উঁচু করে তাকায় ওই লোকটা, এবং তাকায় ও দেখে চেহারাটা কেমন জানি বুড়ো এবং বিভৎস টাইপের একটা চেহারা, নট লাইক এ নর্মাল হিউম্যান বিং, এবং চোখের সাহানিটাও কেমন। এবং লোকটা ওর দিকে তাকে হাসি দেয়। হাসি দিয়ে এসে দেখে ঠিক ওই ট্রেনের যে পাটাতন থেকে, নিচের লাইন থেকে সে এক লাফ দিয়ে উপরে উড়ে যায় আর কি, বাতাসের মতো। ওর একটা ঝাপটা লাগে, ঝাপটা লেগে দেখে খুব সুইফট তাকে ক্রস করে উড়ে তারপর অন্য প্রান্ত থেকে চলে গেল লোকটা। এবং ওর সারা শরীর ধরেন মানে ঝিম ধরে যায়, এবং সে খুব ভয় পায়, কাঁপতে থাকে, এবং মানে সে খুব অপকৃতস্থ হয়ে যায় ওই জায়গাটায়, যে কি করবে। তো ইন দ্যাট পয়েন্ট ও করে কি বসে থাকে চেয়ারে, অনেকক্ষণ চিন্তা করে কি হলো, ব্যাপারটা কি দেখলো, এটা কোনো হ্যালুসিনেশন নাকি আসলে ভৌতিক কিছু, এরকম অনেকক্ষণ চিন্তা করার পরে সে যেটা করে, এক সময় সে ট্রেন আসে, এবং ট্রেনে করে সে উঠে যায়। এরপর অন্য একটা স্টেশনে যে ট্রেন ক্রস করে সে বাসায় যায়। বাসায় যে যথারীতি তার রুমে যায়, যে ঘুমাতে যায় গভীর রাতে, তখন ধরেন মানে লেট নাইট, 3টা-4টা মানে ভোরের সময় একটা। এই সময় হঠাৎ করে দেখে, মানে ঘুম ভেঙে যায়, দেখে জানলায় কে নক করতেছে।
তোমার একটা নাইটমেয়ার হতে পারে, বা তুমি হয়তো কোনো ভুল কিছু মানে দেখছো, অথবা সামথিং তুমি উত্তেজিত ছিল, বা কোনো হরর মুভি দেখছো, কিছু তোমাকে এফেক্ট করছো, ওরা সহজেই এটা বিশ্বাস করে না। বাট দ্য থিং ইজ হোয়াট, ও এটা নিয়ে সান্ত্বনা হতে পারে না। দিন চলে যায়, সন্ধ্যা যখন আসে ওকে ওই জিনিসগুলা মনের মধ্যে ভয়গুলো ডেকে ধরা শুরু করে। ও হি স্টার্টস টু হ্যাভ ভিশনস অফ ডিফারেন্ট থিংস, মানে বিভিন্ন রকম ভিশন পায়, এরকম জিনিস তার ভেতরে আসা শুরু করে। তো ও তখন তার মায়ের সাথে আপনার কন্ট্যাক্ট করে। মা নেবারিং স্টেটে ছিল, ওর মা সম্ভবত মেরিল্যান্ড বা কোথাও খুব কাছে। হ্যাঁ, তো ওর মা যেটা করে, ওর মা চলে আসে ওর কাছে। মারা বয়স দে নো ডিফারেন্ট থিংস। মা এসে বসে। তো ওর মা যখন নাকি ওই বাসায় আসে, এসে উঠে, ওঠার পরে ওর সাথে বসে, বলে আমি তোমার বাসায় থাকতেছি, গিয়ে শোনো। ওর মা যেটা এক্সপিরিয়েন্স করে, উনি লিভিং রুমে টিভি দেখছিল রাত্রেবেলা। আচ্ছা, উনি হঠাৎ করে ফিল করে যে ওনার মানে পিছনে কেউ আছে, অন্ধকারের ভিতর মনে হচ্ছে রুমে কেউ হাঁটতেছে, তাকায় কেউ নাই। এবং উনি যখন এরকম এদিক ওদিক তাকাতে হঠাৎ দেখুন আর টিভি বন্ধ হয়ে গেছে। এখন সামওয়ান টার্ন অফ দ্য টিভি, তো টিভি বন্ধ করে কিছু রিমোট একটাই ওখানে। এবং উনি মানে জিনিসগুলা ফিল করে যে ওনার বাসার মধ্যে এদিকে ওদিকে একটু দৌড়ায়, কোনো একটা শব্দ উনি উপস্থিতি বসে। তখন উনি চিন্তা করেন না, এটা আমার আসলে কিছু আই হ্যাভ টু টেক সাম ডিসিশন। ছেলেকে উনি কি করে, ওখানকার যে চার্চের যে ফাদার, তার সাথে কথা বলে, মানে ফলোইং ডে গুলোতে যে কথা বলে, যেরকম এরকম ব্যাপার। তো চার্চের ফাদার বলে যে দেখো, আমরা এক্সোরসিজম এগুলো করি না, আমাদের এগুলো নিষেধ, এটা হয় না, এরকম কিছু হয় না, এটা একসময় হতো, এখন নিষেধ। তোমার এই ছেলেকে নিয়ে আসো, আই ক্যান নিল প্রে, তার সাথে কথা বলতে পারি। তো ফাদার নিজেই আসে, এসে ওর সাথে কথা বলে। বলেছিল ফাদার তার মাকে একটা কথা বলে যে দেখো, আমি একটা জিনিস বুঝতে পারতেছি, ইয়োর son is actually got in touch with some sort of entities, কোন একটা সংস্পর্শে এসছে, এবং সে তোমার সন্তানকে বিরক্ত করতেছে, এবং দ্যাট আই ক্যান নট কিউর, আমি এটা কিউর জানি না। এটার কিছু আছে, যেটা প্রসিজার যেটা করে, সেটার জন্য মানে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু গেট পারমিশন ফ্রম হায়ার, আমি এটা পারবো না করতে, তার সেটার মানে পারমিশনই নেই। তো সে এটা না করে দেয়। তখন তার মা হেল্প খুঁজে, চিন্তা করে, খুঁজে আপনার ইয়ালো পেজ এটা থেকে। তো তিনি আপনার পায় আর কি, সাধু টাইপের আর কি, সে হচ্ছে ইন্ডিয়ান একজনের, সে একটা মানে রেফারেন্স পায়। তো সেই সাধুর সাথে উনি দেখা করে, তোমার ছেলেকেও দেখা করায়, কথা বলে। তো সেই লোকটা সে কিছুক্ষণ, সে কাইন্ড অফ লাইক অ্যাস্ট্রোলজার টাইপের, সে দেখে থেকে সে তখন বলে যে আপনার ছেলেকে সবচেয়ে বেস্ট হবে, আমি যেটা আপনাকে করবো, আপনি ব্রুকলিনে যান, ওখানে মুসলিমদের মস্ক আছে, ওখানে মসজিদে যে আপনি ওখানে হুজুর পাবেন। হুজুর বলতে হু আর দ্য মুসলিম পিপল হু অ্যাকচুয়ালি ডু দিস প্রসিজার, তারা এখনো করে, কথা বলেন। তো ভদ্রমহিলা প্রথমে একটু হেজিটেট করেন যে উনি এক ধর্মের মানুষ, উনি এক ধর্মে যাবেন, বাট যেহেতু ওনাকে আরেক ধর্মের মানুষ সাজেশন দিচ্ছেন, তো উনি চান যে ওখানে যে হুজুরের সাথে দেখা করেন। বলার পরে হুজুর সে মানে এখনো কিছু জিনিস ফিল করে, কারণ এটা বলছে এখনো তার মানে পুরোপুরি না, কিছু জিনিস ফিল করে। তাকেও হুজুর বলে দিচ্ছে যে ইউ নো হোয়াট, তুমি আনঅ্যাটেন্ডেন্ট থাকতে পারবা না, তোমাকে সবসময় অ্যাটেনশন থাকতে হবে যে মানে এই জিনিসটার প্রতি। 1993 সালের কথা, এটা 93 সালের কথা। তখন আমার আব্বা খুব অসুস্থ, মানে উনি মৃত্যু পথযাত্রী, হেপাটাইটিস বিতে আক্রান্ত। যাই হোক, আমরা সে সময় প্রতিবেশীর কথা মতো মানে কবিরাজ নামে পরিচিত একজন মহিলার ওখানে যাই। আমি আমার আম্মা, আমার বড় ভাই, এই তিনজন আমরা ওখানে গেছিলাম। মানে আমরা ওনাকে এর আগে কখনোই
এর আগে আমরা কখনোই তাকে চিনতাম না বা দেখিও নি, ওনার সম্পর্কে জানতাম না, এবং কবিরাজ স্বাভাবিকভাবে আমাদের সম্পর্কে জানবে না। কিন্তু আমি খুব অ্যাস্ট্রোলিস্ট হয়ে গেলাম, মানে ওখানে যাওয়ার পরেই উনি শুধু আমাদের দিকে একবার করে তাকালেন এবং তারপরে আমাদের ফ্যামিলি সম্পর্কে, আমার আব্বার চেহারা ইত্যাদি ইত্যাদি মানে ডিটেলস ক্লিয়ার বললো। মানে এটা আমি খুব অ্যাস্ট্রোলিস্ট, তুমি কিভাবে পারলো? এর আগে আমি জানতাম যে এই ধরনের ক্ষমতা নাকি কারো কারো থাকে, কিন্তু আমি এই প্রথম দেখলাম যে এটা সম্ভব হয়। তারপরে উনি আমার আব্বার রোগটা সম্পর্কে কতগুলো তথ্য দিয়ে বললেন যে উনি আসলে বেশিকাল বাঁচবে না, এখানে কিছু আর করার নেই। যাই হোক, তারপরে আব্বা 3 মাস জীবিত ছিলেন। ওনার কথাটা সত্যি হলো। মানে ওই সময় থেকে আমি আগ্রহী, এটা বলতে পারেন। তবে শুরুটা ওই সময় করার প্রশ্নই ওঠে না। আমি তখন ক্লাস 9-এ পড়তাম, শুরু করি উনি শুরু 98 থেকে আমি কিছুটা চর্চা শুরু করি। একজন মানে ওস্তাদের পরামর্শ মতো, কিন্তু ওস্তাদ আমাকে কোনো সহায়তা করেনি, আমি নিজেই চেষ্টা করে কিছু দূর অগ্রসর। মানে এটা বলতে গেলে ওই মানে একটু খেয়াল বশত এবং ওই রহস্যটা ভেদ করার একটা আগ্রহ, এই দুটা নিয়ে আমি শুরু করছি। আচ্ছা, 98 আমরা একদম শিশু চলে যাই, আবার তারপরে মাঝের ঘটনাগুলো শুনবো, কারণ রাত যত বেশি হবে তত ভয় বাড়বে এবং আগ্রহও বাড়বে সবার। ছেড়ে দিলেন কেন তাহলে? এটা ছাড়ার মূল কারণ মানে এই প্র্যাকটিসটার কারণে আমার বাস্তব জীবন যাপনে কতগুলো অসুবিধা তৈরি হতো বেশ, মানে যেটা আমি খুব অস্বস্তি ফিল করতাম এবং আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাইছি, এই কারণে এটা ছেড়ে দেওয়া। আর এটা আমার কোনো উপকারে লাগেনি, আমি নিশ্চিত, বরং কতগুলো ক্ষতি করছে, যে কারণে আমি মূলত এটা ছেড়ে দেওয়া। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনার সাথে কখন সিদ্ধান্ত নিলেন যে ছেড়ে দেবো? কয়েকটা ঘটনা নিশ্চয়ই ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আপনি মনে করেছেন যে ছেড়ে দেওয়াটা প্রয়োজন। প্রথমে আমি একটু বলতে চাচ্ছি, আপনারা এটাকে মানে ব্ল্যাক ম্যাজিক বললেন। হ্যাঁ, এটার নাম দেওয়া যেতে পারে ব্ল্যাক ম্যাজিক, তবে এটা মূলত হয় এক ধরনের মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে এই পাওয়ারটা ভিতরে প্রথমে ক্রিয়েট করে। মানে এটাই, আমি এই মেডিটেশনটা প্র্যাকটিস করার পরে প্রথম কিছু বুঝিনি, তারপর থেকে মানে আমার এখন মনে হয় যে আমার হয়তো ওই ক্ষমতাটা আমার নিয়ন্ত্রণের বাইরে গেছিল, যেখানে এই ঘটনাগুলো ঘটতে থাকে একটা সময় থেকে। আমি বিভিন্ন সময়ে মানে স্বপ্ন দেখতে শুরু করি রাত্রে, এগুলো স্রেফ স্বপ্ন। প্রথম গুরুত্ব দিতাম না, কিন্তু মানে কয়েকটা ঘটনায় বুঝতে পারলাম যে এই স্বপ্নগুলো 15-20 দিন এক মাসের মধ্যে সত্য হওয়া শুরু করে। তারপর থেকে আমার 2-1টা ঘটনার পর থেকে বিশ্বাস তৈরি হলো যে তার মানে আমি এখন স্বপ্ন দেখবো, মানে এটা অমুক দিনের মধ্যে ঘটবেই। এবং তখন থেকে আমার মধ্যে প্রচন্ড একটা ভীতি কাজ করতো। অলরেডি তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, সুতরাং মানে আমাকে ওই ভীতির সাথে তাল মিলাতে চলতো না, লেখাপড়া করতে হতো, যেখানে খুব অস্বস্তিতে থাকতাম। আপনাকে আমি একটা ঘটনা বলি এ প্রসঙ্গে। আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, মানে আমরা একসাথে অনেক কাজ এবং কালেকশন, বিভিন্ন অ্যান্টিক্স কালেকশন করতাম, ওটা আমার একটা নেশা। যাই হোক, আপনার চরিত্রের সাথে এটা খুব ভালো যায়। হ্যাঁ, আমি মানে বাড়িতে আমার ছোট একটা মিউজিয়াম আছে আমার বাড়িতে। আমি একটা রাত্রে, আমি তখন আমাদের সেমিস্টার পরীক্ষা করছে, মেবি 3rd সেমিস্টার, 2002 সালের কথা। ওই সময় আমি রাত্রে মানে স্বপ্ন দেখলাম যে ওর একটা দুর্ঘটনা ঘটছে এবং ও মানে ডেট। এটা স্বপ্নটাকে আমি গুরুত্ব দিইনি যথারীতি। তারপরে অদ্ভুত পরের দিন রাত্রে একই স্বপ্ন দেখলাম। তখন আমার একটু চিন্তা আসলে কেন আমি এই স্বপ্নটা দেখি। সাধারণত আমরা দিনে যা চিন্তা করি তার রিফ্লেকশন রাত্রে হয়তো স্বপ্নে দেখি, কিন্তু আমি ওই ধরনের কোনো চিন্তা করার স্কোপ নাই, করিও নাই। তখন আমি পড়া নিয়ে ব্যস্ত। স্বপ্নটা পরপর 3 দিন দেখলাম, বিভিন্ন সময়, হয়তো বা কখনো ভোরে দেখছি বা রাত্রে, এরকম আমার মনে হয়। এবং আমি আগের কতগুলো অভিজ্ঞতার কারণে তখন আমার একটু ভয় লাগলো যে এইটা আবার সত্যি না হয়ে বসে। তবে মন থেকে আমি একদম উড়া দিলাম যে না, এটা কখনোই সম্ভব না। এবং আমি নামাজে আল্লাহকে বলতাম যে এ ধরনের মানে ভয়, এটা যেন বাস্তব না হয় কখনো। কিন্তু দুর্ঘটনা ঠিক 1 মাসের মধ্যে তার সুইসাইডের একটা সংবাদ আমি পাই। এবং আপনি নিশ্চয়ই মানে সেটাই দেখেছিলেন স্বপ্নে। এবং ঠিক সেইটাই, মানে আমি তখন অ্যাস্ট্রোনিস্ট শুধু না, নিজের উপরে বিরক্ত, কেন এটা হলে ব্যাখ্যা পাচ্ছি না। তখন ওই যে আমি যার কথা বললাম, ওনাকে আমি একটু বললাম আর কি, ওনার বাড়ি খুলনাতে, আমি তাকে ওস্তাদ বলে সম্বোধন করছি। আমি ও শুনে আমার ওস্তাদ ঠিক না, একটু পরামর্শদাতা। উনি আমাকে বললেন তুমি এগুলো কেন করো, সবার জন্য না, দরকার নেই, ওইগুলো প্র্যাকটিস বাদ দাও, সবগুলো সবার জন্য না, তুমি বাদ দাও এগুলা। এবং আপনি তারপর থেকে উৎসাহে ভাটা পড়ে, সোজা কথা। আপনি আরেকটা জিনিস বলছিলেন যে কিছু সুফল পেয়েছিলেন। হ্যাঁ, সেই সুফলগুলো, এই সুফলের সময়টা আমি যখন আসলে প্র্যাকটিসটা বাদ দেওয়ার চেষ্টা করি বা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি, সুফলটা আমি তখন পাওয়া শুরু করি আসলে প্র্যাকটিক্যালি। এর মধ্যে আমি আপনাকে একটু আগে বলছি যে আমি মানে অ্যান্টিক্স কালেকশন করি। আমার দীর্ঘদিনের হবি, শুধু আমি না, আমাদের
অনেক কালেক্টরদেরই এটা একটা হবি থাকে একটা কয়েনের ব্যাপারে, একটা ব্রিটিশ একজন সম্রাটের কয়েন, এটা খুব দুর্লভ পাওয়া। আমি ওরকম প্রায় স্বপ্নে দেখতাম যে হয়তো কোথাও একটা গাছ লাগাচ্ছি, মাটি খুঁজতে গিয়ে ওই কয়েনটা পেয়ে গেলাম, এরকম কথাই কি ইম্পর্টেন্স দিতাম না। কিন্তু এই স্বপ্নটা ঠিক ওই যে 3 দিনের একটা ব্যাপার বললাম না, পরপর 3 দিন আমি দেখি এই স্বপ্নটা একটা সময়, এই ঘটনাটা বেশি দিন আগে না, 10 সালের দিকে। স্বপ্নটা দেখার পরে ঠিক তার 15 থেকে 20 দিনের মধ্যে সত্যি আমি কাকতালীয় ভাবে ওই কয়েনটা খুব অর্ডিনারি একটা জায়গা থেকে পাই, এবং তখন আমি এত প্লিজড হই, মানে সত্যি যে না, যে মানে ক্ষমতাটা বা যে কাজটাকে আমি নেগেটিভ মনে করতাম এতদিনই একটা সুফল সংবাদ, সেটা সুফল সংবাদ বহন করে নিয়ে আসলো। আর একটা আমার মানে চাকরি করার ব্যাপারে, আমি একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, এক্ষেত্রেও একই ব্যাপার। আমি একটা সময় থেকে মানে আমি কিছুক্ষণ বাইরে থাকতাম, ওখান থেকে ব্যাক করার পরে আমি চিন্তা করলাম যে দেখি এদেশে সবাই তো মানে গভর্নমেন্ট জবের দিকে ঝুঁকতে দেখি, চেষ্টা করি নিজেও, কিন্তু আমি সে মানের স্টুডেন্ট না, মানে এরকম একটা চিন্তা ছিল আমি হয়তো পারবো না সেটা। কিন্তু তখন আমি আবার ওই পূর্বের প্র্যাকটিসটা ওটা আবার কাকতালীয় ভাবে একটু শুরু করি, তবে খুব অল্প কয়েকদিনের জন্য শুরু করি, এবং তারপর থেকে ভিতরে আমি মানে ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে শুরু করে আমি যেন সেরকম একটা অবস্থায় পৌঁছা গেলাম। আস্তে আস্তে ঠিক অদ্ভুত, যেটা আমার দ্বারা হয়তো সম্ভব না, আমি একের পরে পরীক্ষার 3টা ধাপ ছিল আমাদের, প্রিলিমিনারি, রিটেন ইত্যাদি, প্রত্যেকটাতে সফলতার সাথে টেকা শুরু করি। এবং ভাইবা বোর্ডের সাধারণত বাংলাদেশে অনেক ধরনের করাপশন হয় আপনারা জানেন, আমার ক্ষেত্রে ভাইবা বোর্ডটা খুব আমার ফেভারে ছিল, এটা আমার অত্যন্ত পজিটিভ মনে হয়েছে। মানে এবং এবং আমি যেটা স্বপ্ন দেখতাম, আপনাকে আরেকটু ঘটনা আমি বলতে হয়তো মানে এখন খেয়াল আসতো, আমি ওই সময় চিন্তা করতাম যে আমার আম্মা অসুস্থ বাড়িতে, আমি একা, আমার পোস্টিংটা যেন গভর্নমেন্ট জবের আমার নিজের জেলাতে হয়, এবং আমি এটাও মানে মনে মনে কেমন যেন ভেসে উঠতে যে আমার নিজের জেলাতে হবে, এটা আসলে একটা অদ্ভুত ব্যাপার। এবং আমার নিজের মানে জন্মস্থান যে উপজেলাটা জেলার মধ্যে, সেখানে পোস্টিং হবে। আজ সত্যি আমার প্রথম পোস্টিংটা আমার সেখানে হয়নি, তার পাশের উপজেলাতে হয়, কিন্তু অদ্ভুতভাবে 2 মাসের মধ্যে বদলি নিয়ে আমি সেখানে চলে আসতে পারি। এই বদলিটা কিন্তু ওই সময় হওয়ার কথা না, প্রতিভাটা ছিল, কিন্তু কিভাবে সম্ভব হয়ে গেল, অর্থাৎ আমি যা ভিতরে দেখতাম পূর্বাভাস, সেটা এই যে পজিটিভ ঘটনায় কতগুলো বহন করে, তাই ম্যাক্সিমামই নেগেটিভ ঘটনা, যেখানে এটা বাদ দিতে পারি। আমি একটা কথা বলবো, অবশ্যই আপনি নিজে একজন প্রকৌশলী, আমি একটা জিনিস বলবো যে আপনি যে সফলতার কথা বললেন, এটা তো অনেকেই উৎসাহী হয়ে ভাবছেন যে মানে এখন কিন্তু মানে যে সমস্ত নেগেটিভ ছিল সেগুলো তো অলরেডি সবাই ভুলে গেছেন, এবং অনেকেই হয়তো চিন্তা করছেন কি যে আমি কেন শুরু করবো না। কিন্তু আপনি আমাকে বাইরেও বলছিলেন যে আপনি অবশ্যই নিষেধ করবেন। আপনি একটু শুধু যদি লিসনারদের বলতেন যে কেন উচিত না। আমি এখনো একই কথা বলবো, আমি নিষেধ করি সবাই যেটা করার এবং এটা প্র্যাকটিস করার এবং এ ধরনের চিন্তা থেকে দূরে থাকা, এটা কারণ এটা স্বাভাবিক জীবনের অংশ না। আপনি চেষ্টা করলে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে আপনার জীবনের সফলতা এমনিতেই আসতে পারে, অনেকেরই আসে, এর জন্য আপনার এটা প্রয়োজন নেই। আর এটার যে নেগেটিভ পয়েন্ট সেগুলো চিন্তা করলে আপনি শিউরে উঠবেন। সুতরাং ওই পজিটিভ টুকুর জন্য আপনার এত বড় স্যাক্রিফাইসের দরকার নেই, এটা প্র্যাকটিস করবেন না।